এসডি হোমিও মেডিকেল একাডেমির তে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অর্গাননের আলোচনা সেশনে। আমরা নিশ্চয়ই সকলে ভালো আছি। আশা করি আমাদের আগামী 1 ঘন্টা জার্নিটা ভালোই কাটবে। তো আমরা আজ অর্গাননের 156 থেকে 160 নম্বর অ্যাফোরিজম নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় অর্গানন সম্পর্কে আমরা জানবো আজকের এই আলোচনা থেকে, এবং বলতে পারেন এখানে বেশ কিছু ফান্ডামেন্টাল বিষয় আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে বেশ কিছু ফান্ডামেন্টাল বিষয় আজকে আলোচিত হবে। তো আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ক্লাস শেষে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আচ্ছা, প্রথমেই 156 নম্বর অ্যাফোরিজম। 156 নম্বর অ্যাফোরিজমটা আসলে স্যার কি বলছেন? তো এই ক্ষেত্রে আমরা যদি একটু 156 নম্বর অ্যাফোরিজমটাকে স্টাডি করি সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারবো, অনেক বড় অ্যাফোরিজম, কিন্তু সারাংশ করলে যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে সাদৃশ্য বিধানে নির্বাচিত সর্বাধিক সর্বাধিক উপযুক্ত ঔষধ প্রয়োগের প্রতিক্রিয়া ধরন ও বাধা সম্পর্কে ধারণা। আচ্ছা, এখন এখানে এসে আমি এই যে উপযুক্ত ওষুধের প্রয়োগের প্রতিক্রিয়া এটা নিয়ে কি আলোচনা করব। দেখুন, এর পূর্বে অনেক ক্ষেত্রেই অনেক সূত্রে অনেক অ্যাফোরিজমে কিন্তু এটা আলোচিত হয়েছে যে ওষুধ প্রয়োগের পরে কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে থাকে। তো সেগুলো তো আলোচিত হয়েছে, তাহলে আবার এখন এটা আবার কি? এটা একটা প্রশ্ন হতে পারে। তো এই এই যে মানে আসলে ওষুধের প্রয়োগের প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি এখানে আমরা এর পূর্বে যে ধরনের আলোচনা করেছি ওষুধ প্রয়োগের পরে যে প্রতিক্রিয়াগুলো হয় সেই সংক্রান্ত বিষয়ে, সেই প্রতিক্রিয়া এবং এখনকার যে জিনিসটা আলোচিত হতে যাচ্ছে এটা একটা আলাদা দিক। এটা ওষুধ প্রয়োগের ফলেই একটা পরিবর্তন, একটা 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 প্রতিক্রিয়া, একটা একটা রেসপন্স, একটা রোগীর মধ্যে একটা পরিবর্তন বা দৃশ্যমান কোনো কিছু এখানে দেখা যায় ওষুধ প্রয়োগের পরে। কিন্তু আগ পূর্বেকার আলোচিত যে বিষয়গুলো ছিল তার সাথে এইটার একটু ভিন্নতা রয়েছে এবং বেশ গুরুত্বপূর্ণ, এবং আমি যে বলছিলাম কিছু ফান্ডামেন্টাল বিষয়, এইটা কিন্তু তার ভিতরে একটা অন্যতম বিষয়। তো এটা আমরা পড়লেই বুঝতে পারবো। এই ক্ষেত্রে আমরা আগেই বলে রাখি যে এখানে যখন আমরা পড়বো অ্যাফোরিজমটা তখন দেখতে পারবো কি এখানে একটা বিষয় বলা হচ্ছে যে ওষুধ যদি প্রয়োগ করা হয় কোনো পেশেন্টকে, তাহলে দেখা যায় যে কিছু না কিছু সে একটা মানে বিশৃঙ্খলা তৈরি করেই শরীরে। এখন এই কথার অর্থ কি? কিছু না কিছু বিশৃঙ্খলা তৈরি করে, অর্থাৎ আমি যখন ওষুধ প্রয়োগ করছি বা আপনি যখন ওষুধ প্রয়োগ করছেন তখন কি সর্বোচ্চ সাদৃশ্যতা মেনেই তো আপনি ওষুধ প্রয়োগ করছেন, কিন্তু তারপরেও কিছু না কিছু বৃদ্ধি, কিছু না কিছু বিশৃঙ্খলা কিন্তু দেখা যায়। এই যে কিছু না কিছু বৃদ্ধি বা কিছু না কিছু বিশৃঙ্খলা যে দেখা যায়, এইটা তো ওষুধ প্রয়োগের পরেই তো এই প্রতিক্রিয়াটা হয়েছে। তা কি সেই বৃদ্ধিটা হয়, কি সেই প্রতিক্রিয়াটা হয় এবং কেন সেটা হয়, সেই বিষয়টাই মূলত কিন্তু আজকের এই আলোচনায় আলোচিত হতে চলেছে। ফলে আমরা অতীতে আমরা যখন দেখেছি যে ওষুধ প্রয়োগ করলে কি হয়, সেখানে ওষুধ একটা ভাইটাল ফোর্স পরে একটা ক্রিয়া প্রদর্শন করে, আবার ভাইটাল ফোর্স সেটাকে তার একটা উল্টা প্রতিক্রিয়া প্রদর্শন করে। এই যে আমরা এর আগে ওষুধ প্রয়োগের যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জেনেছি সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল কি যে প্রাথমিক ক্রিয়া এবং আপনার গৌণ ক্রিয়া, এই যে বিষয়গুলো ছিল প্রাইমারি অ্যাকশন সেকেন্ডারি অ্যাকশন, সেগুলোর বাহিরে এসে কিন্তু এখন বিষয়টা কিন্তু ভিন্ন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা জানতে চলেছি যে ওষুধ প্রয়োগ করলে পেশেন্টের মধ্যে যে সিমটম নিয়ে সে আমার কাছে এসেছিল সেই সিমটমের সাথে সাদৃশ্যতা মেনটেন করেই আমি তাকে ওষুধ দিচ্ছি, কিন্তু দেওয়ার পরেও দেখা যাচ্ছে কি হয় রোগের কিছু না কিছু বৃদ্ধি হচ্ছে অথবা পাশাপাশি অন্য কোনো লক্ষণ আসতে পারে। তো সেই জিনিসটা কি আসলে, সেটা কেন আসবে, সেটা আসলে আমরা কি বুঝবো, সেই সংক্রান্ত বিষয়টা কিন্তু আসলে আমাদের আজকের এই অ্যাফোরিজমের মাধ্যমে আলোচনা হচ্ছে, এবং এখান থেকে আরো কয়েকটা অ্যাফোরিজম পরপর এইগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো আসুন আমরা আসলে সেক্ষেত্রে প্রবেশ করি, মূল অ্যাফোরিজমটা আমরা একটু পড়ে ফেলি, পড়ে ফেললে আমরা এটা জানতে পারবো। পাশাপাশি এই অ্যাফোরিজমে স্যার কিন্তু এটা তো আলোচনা করছেনই, আবার আরোগ্যের পথে কেন সেটা বাধাগ্রস্ত হয় সেটাও আবার স্যার এখানে একটু রিপিট করেছেন। তো আমরা অ্যাফোরিজমটা পড়লে আশা করি আমাদের কাছে এই ভিউটা সকলেরই ক্লিয়ার হয়ে যাবে। আসুন, কি বলছেন স্যার এখানে, দেয়ার ইজ, যা হোক, হাউএভার প্রায়, অলমোস্ট নো হোমিওপ্যাথিক মেডিসিন, এমন মানে প্রায় এমন কোন হোমিওপ্যাথিক মেডিসিন নেই, এমন কোন হোমিওপ্যাথিক মেডিসিন প্রায় নেই, বি ইট এভার সো সুইটেবলি চুজেন,
সেটা যতই না আপনার সাদৃশ্যপূর্ণ বা যথার্থ নির্বাচন করা হোক, সুইটেবল মানে কি যথার্থ উপযুক্ত, মানে সেটা যতই উপযুক্ত ভাবে নির্বাচন করা হোক না কেন, এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ নেই দ্যাট যা বা যে, মানে এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ নেই যে স্পেশালি ইফ ইট শুড বি গিভেন ইন অ্যান ইন ইন ইনসাফিসিয়েন্ট মাইনর ডোজ। মানে বিশেষ করে এই যে এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ নেই, সেটাতে কি বলতে চাচ্ছে, বিশেষ করে এটা কখন, বিশেষ করে যদি সেটা অপর্যাপ্ত ক্ষুদ্র মাত্রায় দেওয়া হয়। ইনসাফিসিয়েন্টলি মাইনর ডোজ মানে অপর্যাপ্ত ক্ষুদ্র মাত্রায় যদি ওষুধটা প্রয়োগ করা হয়, উইল নট প্রডিউস মানে কোনো লক্ষণ উৎপাদন করবে না, ইন এভরি ইরিটেবল এন্ড সেন্সিটিভ পেশেন্ট, প্রত্যেকটা উত্তেজনা প্রবণ এবং স্পর্শকাতর রোগীর ক্ষেত্রে, অ্যাটলিস্ট ওয়ান ট্রিফলিং অন্ততপক্ষে একটা তুচ্ছ বা খুবই সামান্য আনইউজুয়াল ডিস্টারবেন্স অস্বাভাবিক বিশৃঙ্খলা, সাম স্লাইট নিউ সিমটম কিছু সামান্য নতুন লক্ষণ, ওয়াইল ইটস অ্যাকশন লাস্ট যতক্ষণ পর্যন্ত এটা কার্যকাল বা এর ক্রিয়া মানে লাস্টিং করে বা যতক্ষণ পর্যন্ত ক্রিয়া চলমান থাকে ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু কি করবে না, যে আপনার কিছু না কিছু অস্বাভাবিক বিশৃঙ্খলা বা খুব সামান্য কোনো একটা বিশৃঙ্খলা বা একেবারে নতুন কোনো সিমটম সে যে অ্যারাইজ করবে না, এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যাবে না। সোজা কথা, মানে এই লাইনটার যদি আমরা অর্থটা মানে একটু ভালোভাবে বা সহজভাবে বুঝতে চাই, তাহলে মূল কথাটা হচ্ছে এইটা যে এমন হোমিওপ্যাথিতে প্রায়ই এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যাবে না, তা কিনা যতই সাদৃশ্যপূর্ণ ভাবে নির্বাচিত হোক না কেন, এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যাবে না যদি কিনা সেটা অপর্যাপ্ত ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে সে কোনো না কোনো লক্ষণ উৎপাদন করবে না। অর্থাৎ এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যাবে না যেটা কিনা কোনো লক্ষণ উৎপাদন করবে না। কোথায়? যদি কিনা সেটা আপনার অপর্যাপ্ত ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করা হয় বা ওটাকে স্থূল মাত্রায় প্রয়োগ করা হয়, তাহলে এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যাবে না যে কিনা কোনো লক্ষণ উৎপাদন মানে কোনো বিসদৃশ কোনো কিছু লক্ষণ সে উৎপাদন করবে না। তার মানে কি, সে অবশ্যই কিছু না কিছু লক্ষণ প্রডিউস করবে। এবং এখানে স্যার এটাও বলে দিচ্ছেন যদি কিনা সেটা সর্বোচ্চ সাদৃশ্যপূর্ণ হয়, যদি কিনা সেটা যে পেশেন্ট এসেছে তার পেশেন্টের লক্ষণের সাথে সর্বোচ্চ সাদৃশ্যপূর্ণ হলেও, এমন সর্বোচ্চ সাদৃশ্যপূর্ণ আপনি একটা ওষুধ নির্বাচন করলেও সেখানে এমন কোন হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যাবে না যেটা কিনা কোনো না কোনো লক্ষণ উৎপাদন করবে না, কোনো না কোনো বিশৃঙ্খলা উৎপাদন করবে না, সেটা যত তুচ্ছই হোক বা সেটা খুব সামান্যই হোক বা মানে কোনো অস্বাভাবিক বিশৃঙ্খলা হোক, কোনো নতুন লক্ষণ হোক, যা কিছু না কিছু সে উৎপাদন করবেই। সেটা কখন করবে? যতক্ষণ ওষুধটা ক্রিয়া চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবে। এটা হচ্ছে প্রথম লাইনের আমাদের মানে অর্থ। তারপরে কি বলছেন, ইট ফর ইট ইজ এ নেক্সট টু ইম্পসিবল দ্যাট মেডিসিন এন্ড ডিজিজ শুড বি কাভার। এবং বলছেন কি, দেখেন খুব গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু এই সূত্রের দ্বিতীয় অংশ, ফর ইট ইজ নেক্সট টু ইম্পসিবল মানে কি, এটা প্রায় অসম্ভব। কি অসম্ভব? দ্যাট মেডিসিন, যে প্রায় অসম্ভব, কি কি অসম্ভব, যে মেডিসিন এন্ড ডিজিজ ঔষধ এবং রোগ শুড কাভার ওয়ান অ্যানাদার একে অন্যকে সম্পূর্ণরূপে আবৃত করে মানে কি, মানে কাভার করে, এখানে কাভার করে মানে কি সাদৃশ্য হওয়া বা মানে আবৃত করে মানে কি সম্পূর্ণ ঢেকে যাওয়া বা একেবারে মিলে যাওয়া, যে ওয়ান অ্যানাদার সিম্পটোমেটিক্যালি মানে একে অন্যকে সম্পূর্ণরূপে লক্ষণিক দিক থেকে মিলে যাবে এমন ওষুধ পাওয়া প্রায় অসম্ভব। অ্যাজ এক্স্যাক্টলি, এবং সেটা উনি উদাহরণের সাথে বলছেন যে কিসের মতন, অ্যাজ এক্স্যাক্টলি একেবারে যথাযথ, কিসের মতন, অ্যাজ টু ট্রায়াঙ্গেল দুইটা ত্রিভুজ উইথ ইকুয়াল সাইড সমান বাহু বিশিষ্ট এন্ড ইকুয়াল অ্যাঙ্গেল এবং সমান কোণ বিশিষ্ট। অর্থাৎ আমরা জানি কি, গণিতের সূত্র অনুযায়ী যদি দুইটা ত্রিভুজ সদৃশ্য হতে হয়, সেই ক্ষেত্রে তাকে দুইটা কন্ডিশন মেনটেন করতে হয়। এক, হয় তাকে যে দুইটা ত্রিভুজ আমরা নিচ্ছি তারা সাদৃশ্যপূর্ণ কিনা, তারা একেবারেই সর্বসম কিনা, সাদৃশ্যপূর্ণ তো না, সর্বসম কিনা, ত্রিভুজ দুইটা সর্বসম কিনা, এটা দুইটা কন্ডিশনের উপরে নির্ভর করে। এক নাম্বার ওয়ান, তার তিনটে বাহু সমান হওয়া লাগবে, মানে তিনটে বাহু পরস্পর সমান হতে হবে। অথবা যদি তিনটা কোণ পরস্পর সমান হয় তাহলে অবশ্যই এই ত্রিভুজ দুইটা সর্বসম হবেই। তো সেই জন্য আসলে স্যার এখানে এই ত্রিভুজের উদাহরণটা টেনে এনে এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এইরকম কোনো ওষুধ পাওয়া যাবে না যেখানে ওষুধ এবং রোগের লক্ষণ দুইটা সর্বসম ত্রিভুজের মতন সর্বতভাবে সব দিক থেকে সাদৃশ্যপূর্ণ হয়। সেটাই স্যার আসলে এখানে বলছেন। অর্থাৎ আপনিও দেখুন, আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন কোনো পেশেন্টকে ওষুধ প্রয়োগ করবেন
বা আপনি যখন করে থাকেন তখন যে মেডিসিনটা প্রয়োগ করছেন ওই মেডিসিনে যা যা সিমটম আছে সকল সিমটম কি আপনি পেশেন্টের মধ্যে পেয়ে থাকেন? না, আসলে কিন্তু সেটা হয় না। বা কোনো একটা পেশেন্ট যে লক্ষণ নিয়ে এসেছে ওই লক্ষণ সব কভার করতেছে এমন কোন একটা মেডিসিন কি আপনি পাবেন? পাবেন না। দেখবেন দুইটা জিনিস এখানে ঘটে। একটা হচ্ছে পেশেন্টের কিছু, কিছু লক্ষণ আছে যেটা ওই মেডিসিনে হয়তো আপনি পাচ্ছেন না। আবার এমন আবার উল্টা দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে ওষুধের এমন যে লক্ষণ উৎপাদন করার যে লিস্ট আছে, যে তালিকা আছে যে এই ওষুধটা এই লক্ষণ উৎপাদন করে, সেই লক্ষণেরও কিন্তু সব লক্ষণ আপনি রোগীর মধ্যে পাবেন না। কারণ ২ টা ঘটনাই কিন্তু ঘটতে পারে। তার মানে ২ দিক থেকে কিন্তু এটা মানে ওষুধ এবং লক্ষণ, রোগের লক্ষণ, প্রাকৃতিক রোগের লক্ষণ কিন্তু সম্পূর্ণরূপে সাদৃশ্যপূর্ণ হচ্ছে না। সর্বতোভাবে সাদৃশ্যপূর্ণ হচ্ছে না। কিন্তু এইটাই যে আসলে স্যার এখানে মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন যে এমন কোন ওষুধ কিন্তু পাওয়া যাবে না যেটা কিন্তু ২ টা ত্রিভুজের মতন সর্বসম হতে গেলে যেমন বাহু সদৃশ হতে হয় অথবা কোণ সাদৃশ্যপূর্ণ হতে হয়, পরস্পর সমান হতে হয় তাহলে সর্বসম হয়। ঠিক অনুরূপভাবে ওষুধের লক্ষণ এবং রোগের লক্ষণ সম্পূর্ণরূপে এরকম সাদৃশ্যপূর্ণ আমরা পাবো না। আচ্ছা, এরপরে কি বলছেন? তাহলে কি ঘটে? তাহলে এই যে যদি সাদৃশ্যপূর্ণ না হয় তাহলে কি ঘটে? হয় পেশেন্টের মধ্যে যে কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো ওষুধে কভার করছে না সেখানে কিছু বিসদৃশ থাকে, অথবা ও পেশেন্টের সকল লক্ষণ হয়তো ওষুধটা কভার করেছে কিন্তু ওষুধেরও তো অতিরিক্ত কিছু লক্ষণ রয়েছে যেটা পেশেন্টের মধ্যে নেই। তাহলে কি মানে এখানেও তো কিছু বিসদৃশ তৈরি হয়। তখন কি হয় সেটাই স্যার এখন বলছেন যে বাট দিস, কিন্তু এই ব্র্যাকেটে বলছেন ইন অর্ডিনারি সার্কামস্টেন্স অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কি বলছে আনইম্পর্টেন্ট ডিফারেন্স, কিন্তু এই বাট দিস, কিন্তু এই আনইম্পর্টেন্ট ডিফারেন্স মানে কম গুরুত্বপূর্ণ পার্থক্য বা গুরুত্বহীন পার্থক্য গুলো যেটা আমরা কি করি যখন কোনো ওষুধ নির্বাচন করি কোনো পেশেন্টের জন্য তখন তো তার মূল জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করি, তাই না? যে এই পেশেন্টের মধ্যে এই মেডিসিনের লক্ষণটা প্রকাশিত হচ্ছে বা এটা এই রোগীটা এই মেডিসিনকে ইন্ডিকেট করতেছে বা এই মেডিসিনের রোগী সে, আমরা তো সেটাই ফাইন্ড আউট করার চেষ্টা করি। করার পরে কি হচ্ছে যে সেখান থেকে যে কিছু লক্ষণ আছে তার মানে কি ম্যাক্সিমাম যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ সেটির সাথে সাদৃশ্য করে ওষুধ নির্বাচন করা হয়ে থাকে। তাহলে কি হচ্ছে কিছু কম গুরুত্বপূর্ণ লক্ষণ তো ছাড়া পড়ছে, সেটার ব্যাপারেই স্যার এখানে বলছেন যে এই কম গুরুত্বপূর্ণ লক্ষণগুলো উইল বি ইজিলি ডান অ্যাওয়ে, খুব সহজেই এটা দূরীভূত হয় কিসের দ্বারা? উইথ বাই দা পটেনশিয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ তার মানে আপনার যে জীবন্ত পটেনশিয়াল অ্যাক্টিভিটি মানে কি মানে ক্রিয়া মানে আপনার তার যে সক্ষমতা বা ক্রিয়াশীল যে ক্রিয়া সেটা ব্র্যাকেটে বলছে এনার্জি শক্তি অফ দ্য লিভিং অর্গানিজম, অর্থাৎ জীবন্ত দেহের যে মানে শক্তিশালী ক্রিয়া রয়েছে সেটার দ্বারা সে খুবই দ্রুত সে দূরীভূত হয়ে যায়। যেটা কোনটা দূরীভূত হয়ে যায়? যেটা কম গুরুত্বপূর্ণ লক্ষণ বা গুরুত্বহীন লক্ষণ সেটা। and it and is not perceptible by patient, এবং এটা পারসেপ্টেবল মানে কি উপলব্ধিযোগ্য হয় না কার? পেশেন্টের দ্বারা। নট এক্সেসিভলি ডেলিকেটেড, অর্থাৎ এটা এমন কি যে আপনার মানে রোগীর ক্ষেত্রেও এটা আপনার খুব বেশি আপনার এটা অনুভূতিযোগ্য হয় না বা অনুভূতিতে আসে না রোগীর। মানে সেটা মানে খুব বেশি আপনার যদি এক্সেসিভলি ডেলিকেটেড মানে কি মানে খুব বেশি আপনার স্পর্শকাতর রোগী যদি হয় তাহলেও দেখা যাচ্ছে খুব একটা এটা আসে না, এই উপলব্ধিটা আসে না। সেটাই এখানে বলতে চাচ্ছেন দা রিস্টোরেশন গোস ফরওয়ার্ড, অর্থাৎ রিস্টোরেশন মানে কি আরোগ্য, স্বাস্থ্য রিস্টোরেশন মানে পুনরুদ্ধার। কি পুনরুদ্ধার? সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের পুনরুদ্ধার গোস ফরওয়ার্ড, অর্থাৎ এই পুনরুদ্ধার কার্যক্রমটা সামনের দিকে ধাবিত হয়। নট উইথ স্ট্যান্ডিং, তা সত্ত্বেও টু দ্য গোল অফ পারফেক্ট রিকভারি, টু দ্য গোল মানে কি লক্ষ্য বা উদ্দেশ্য, কিসের লক্ষ্য বা উদ্দেশ্য? অফ দ্য পারফেক্ট রিকভারি, স্বরূপ মানে আপনার সঠিক একদম যথাযথ আরোগ্যের যে আমাদের যে লক্ষ্য সেটার জন্য ইফ ইট বি নট প্রিভেন্টেড, যদি কিনা এটা বাধাপ্রাপ্ত হয়, প্রিভেন্টেড মানে বাধাপ্রাপ্ত হয় বা প্রতিরোধ হয় কিসের দ্বারা? বাই দ্য অ্যাকশন অফ হেটেরোজেনাস মেডিসিনাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ আপনার এমন কোন যদি কিনা সেটা আপনার রোগী অন্য কোন ধরনের ওষুধ গ্রহণের মাধ্যমে সেটা যদি বাধাগ্রস্ত না করে, আপন ইনফ্লুয়েন্স আপন দা পেশেন্ট, মানে পেশেন্ট যদি আপনার অন্য কোন ধরনের ওষুধ ভিন্ন কোন ওষুধ গ্রহণ করে না থাকে তাহলে এই ওগুলো যদি বাধা সৃষ্টি না করে তাহলে এটা হয় না। অথবা কি হয় আরো কিছু তার মাধ্যমে সে বাধা সৃষ্টি করতে পারে, সেটা কি বাই ইরর অফ রেজিমেন। ইরর অফ রেজিমেন মানে আপনার যে আমাদের লাইফ স্টাইল, এই ত্রুটিপূর্ণ লাইফ স্টাইলের কথা স্যার এখানে বলতে চাচ্ছেন। ইরর মানে ভুল,
বা আপনার ত্রুটিযুক্ত রেজিমেন্ট মানে কি একটা শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা বলতে আমাদের স্বাস্থ্যের শাসন ব্যবস্থা বা লাইফ স্টাইলকে বলা হচ্ছে। যদি এটা ত্রুটিপূর্ণ ভাবে আপনি মেনটেন করেন তাহলেও আপনার এই আরোগ্যের ধারা বাধাপ্রাপ্ত হতে পারে। অর বাই এক্সাইটমেন্ট অফ প্যাশনস, অথবা তার মানে তার উত্তেজনা সম্পন্ন কোনো কিছু থাকলে সেটা নেই, সেটা হতে পারে আপনার রিপু সংক্রান্ত মানে কাম উত্তেজনা হতে পারে, অন্য অন্যান্য যে কোনো শারীরিক উত্তেজনাপূর্ণ কোনো কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে যদি কিনা সে বাধা সৃষ্টি না করে, তাহলে তার আরোগ্যটা বা তার স্বাস্থ্য পুনরুদ্ধারটা কিন্তু সামনের দিকে ধাবিত হয়। তো এইটা ছিল আমাদের 156 নম্বর অ্যাফোরিজমের মানে আলোচনা। কিন্তু এখন আসি আমরা একটা ব্যাখ্যায়। এখানে বেশ কতগুলো বিষয় কিন্তু স্যার উল্লেখ করেছেন। নাম্বার ওয়ান, 1 নম্বর স্যার এই এই সূত্রটিকে যদি আমরা একটা অ্যানালাইসিস করি বা একটু যদি বিশ্লেষণ করি তাহলে 3টা অংশে ভাগ করা যেতে পারে। 1 নম্বর অংশে স্যার কি বলছেন যে এমন কোনো হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যাবে না যে ওষুধটা কিনা সেটা যত সাদৃশ্যপূর্ণ হবে, সর্বোচ্চ ম্যাচিং করেও যদি ওষুধ দেওয়া হয় রোগীর সাথে, ম্যাচিং করেও দেওয়া হয়, তাহলেও সে কিছু না কিছু কি করবে, খুব ছোটখাটো হলেও মানে খুব সামান্যতম হলেও কিছু না কিছু বিশৃঙ্খলা সে কিন্তু উৎপন্ন করবেই। এটা হচ্ছে স্যারের প্রথম মেসেজ। এবং এই যে কেন করবে, এই বিশৃঙ্খলাটা সে কেন করবে, কারণ সেখানে 2টা ঘটনা ঘটলে এটা করবে। একটা হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট মাইনর ডোজ, অর্থাৎ আপনার অপর্যাপ্ত ক্ষুদ্র মাত্রা, অর্থাৎ যতটা ক্ষুদ্র করে মাত্রাটা প্রয়োগ করার কথা ছিল, যদি সেটা প্রয়োগ করিত না হয় তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে অত্যন্ত উত্তেজনা প্রবণ বা স্পর্শকাতর বা অত্যন্ত সেন্সিটিভ যে পেশেন্ট গুলো থাকে, তাদের ক্ষেত্রে আপনি সূক্ষ্ম মাত্রায় দিলেও আপনার কিন্তু সেক্ষেত্রে ওই বিশৃঙ্খলাটা কিন্তু আসতে পারে। এবং পরবর্তী অংশে স্যার যেটা বলছেন যে এই যে বিশৃঙ্খলাটা হয় সেটা কেন হয়, কারণ ওষুধের লক্ষণের সাথে আপনার রোগের যে লক্ষণ থাকে সেটা সম্পূর্ণরূপে সাদৃশ্যপূর্ণ কখনোই পাওয়া যায় না, এমন কোনো ওষুধ নাই যেটা সম্পূর্ণরূপে এটাকে কাভার করে। এবং এইটাকে উনি বোঝাতে একটা উদাহরণ এনেছেন, 2টা ত্রিভুজের সর্বসম হওয়ার যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনটাকেই স্যার এখানে উদাহরণ হিসেবে প্রয়োগ করেছেন, যে 2টা ত্রিভুজ সর্বসম হতে গেলে যেমন তার বাহুত্রয় পরস্পর সমান হতে হয় অথবা তার কোণত্রয় পরস্পর সমান হতে হয়, তেমন ভাবে ওষুধের লক্ষণ এবং আপনার রোগের লক্ষণ কখনো এরকম সাদৃশ্যপূর্ণ কখনো পাওয়া যায় না, এটাও স্যার এখানে বলে যাচ্ছেন। ফলে কিন্তু ঘটনাটা কি হয়, যেহেতু এটা পাওয়া যায় না, ফলে সেখানে কি পাওয়া যায়, সেখানে বেশ কিছু বিসদৃশপূর্ণ তো থেকেই যায়, বিসদৃশ লক্ষণ থেকেই যায়। কিন্তু সেটা কি করে, সেটা কিন্তু খুব একটা কিছু প্রভাব ফেলতে পারে না, এমনকি রোগী উপলব্ধিও করতে পারে না। যদি খুব বেশি সেন্সিটিভ পেশেন্ট হয় সেই ক্ষেত্রেও উপলব্ধি করতে পারে না যদি কিনা ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করা হয়। কারণ কি, কারণ তার শরীরের যে সক্ষমতা, শরীরের যে ক্ষমতা, সেটা তাকে সম্পূর্ণরূপে দূরীভূত করে দিতে পারে। এবং সর্বশেষে এসে স্যার যেটা বলছেন, এইভাবে যদি আপনি ওষুধ প্রয়োগ করেন তাহলে কি হয় যে আরোগ্যটা সামনের দিকে কিন্তু ধাবিত হয়। তো যখন আরোগ্য সামনের দিকে ধাবিত হয়, সেই ধাবিত হওয়া আরোগ্য বাধাপ্রাপ্ত যদি না হয় তাহলে সেটা কিন্তু রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারে। এবং উনি এখানে উল্লেখ করছেন কি কি কারণে বাধাপ্রাপ্ত হতে পারে। একটা হচ্ছে কি যে রোগী যদি ভিন্ন কোনো ধরনের ওষুধ খেয়ে সে বাধা সৃষ্টি না করে। আবার হতে পারে যে রোগীর যে লাইফ স্টাইল আছে সেই লাইফ স্টাইলটাকে যেভাবে চলা উচিত সেভাবে সে স্বাস্থ্যসম্মত লাইফ স্টাইল যদি সে প্রতিপালন না করে থাকে তাহলে তার এই পথে আরোগ্য পথে বাধা হতে পারে। আবার কি হতে পারে, তার উত্তেজনা প্রবণ যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেইগুলো যদি সে বারবার করতে থাকে তাহলেও তার আরোগ্যের পথে বাধা হতে পারে। আশা করি 156 নম্বর অ্যাফোরিজমে আমাদের আমাদের মূল যে বক্তব্য সেটা আমরা অবশ্যই পরিষ্কার হয়েছি। যদি এরপরও কারো কোনো জানা বোঝাই কোনো ঘাটতি থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে ক্লাসে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আসেন আমরা এখন 157 নম্বর অ্যাফোরিজমে প্রবেশ করি। 157 নম্বর অ্যাফোরিজমে স্যার কি বলছেন, এটা একটা মানে খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস। এই এই জ্ঞানটুকু আমাদের প্রত্যেকটা যারা হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা থাকা বাঞ্ছনীয়। কারণ এটা না থাকলে আমাদের ট্রিটমেন্টটা কিন্তু ভুল হতে পারে, ভুল হতে পারে না, ভুল হবেই। কারণ এটা আমাদেরকে বিপথে পরিচালিত করবেই করবে। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি আসলে এই অ্যাফোরিজমের মাধ্যমে স্যার আসলে যে হোমিওপ্যাথি ঔষধের যে বৃদ্ধি বা মেডিসিনাল অ্যাগ্রাভেশন যেটা বলা হয় সেই বিষয়টার অবতারণা করেছেন। এবং এখান থেকে উনি বেশ কয়েকটি অ্যাফোরিজম পরপর আলোচনা করেছেন, ওই যে হোমিওপ্যাথিক বৃদ্ধি নিয়ে আলোচনা করা হচ্ছে। তা হোমিওপ্যাথিক বৃদ্ধি বলতে আসলে কি বোঝানো হয়, আমরা প্রায়ই শুনে থাকি যে আমাদের সিনিয়র ডাক্তারদের কাছে বা আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাতেও হয়তো আমরা অনেক সময় এটা জেনেছি, বিভিন্ন সেমিনার ক্লাসে স্যারদের মুখে কিন্তু প্রায় শুনেছি, কি শুনেছি যে আমাদের হোমিও ওষুধ দিলে বা
যারা ক্লাস করেও নি, দেখবেন গ্রামে বা যারা একটু হোমিওপ্যাথি সম্পর্কে ধারণা রাখে, এদের প্রত্যেকের ভিতরে একটা একটা সেন্স কাজ করে কি, যে হোমিও ওষুধ খাইলে প্রথমে রোগ বাড়িয়ে দিবে, রোগ ভিতর থেকে বের করে দিবে। এই যে ঘটনাটা মানে রয়েছে, এই যে ধারণাটা প্রচলন রয়েছে, তারা বুঝে বলুক বা না বুঝে বলুক, আসলে তারা বলতে চায় যে হোমিও ওষুধ খেলে প্রথমে রোগটা বেড়ে যায়। এই যে বেড়ে যাওয়া, এটাকে আসলে মানে কেন বেড়ে যায়? এটাকে আসলে রোগ বাড়িয়ে দেয়? হোমিও ওষুধ কি রোগ বাড়িয়ে দেয়, নাকি ওষুধ কি রোগ ভিতর থেকে বের করে দেয়, না কি করে? এটা আসলে কি, এই জিনিসটা আসলে কি, সেটাই আসলে স্যার এখানে অ্যাফোরিজম 157 নম্বরের মাধ্যমে আমাদেরকে ধারণা দিচ্ছেন। কারণ আপনি যখন কোনো পেশেন্টকে ওষুধ প্রয়োগ করবেন, যদি কিনা দেখেন যে তার রোগ লক্ষণ হঠাৎ করে বেড়ে গেছে, ওষুধ খাওয়ার পরে তার রোগ লক্ষণ অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, আপনি, পেশেন্ট যেমন বিচলিত হবে, পেশেন্ট তো মনে করবে আমি তো কিছু সুস্থ হতে, আমার রোগ লক্ষণ তার বেড়ে গেল, তাহলে এটাতে আমার কি লাভ হলো? পেশেন্ট বিচলিত তো হবেই, হলে তখন কিন্তু আপনিও যেন বিচলিত না হন, তার জন্য স্যার এটা বলছেন। এবং এই যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন, যদি প্রকৃত অর্থে সেটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়, তাহলে তার সুবিধা অসুবিধা এবং সেটা কতটা ভালো না মন্দ, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা 157 নম্বর অ্যাফোরিজম থেকে শুরু হয়েছে। কিন্তু 157 নম্বর অ্যাফোরিজমে আমরা মেডিসিনাল অ্যাগ্রাভেশন বা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, এটা সম্পর্কে আমরা একটা প্রপার ধারণা পাবো আশা করছি। এই জন্য আমি এখানে লিখেছি যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বা সদৃশ্য বৃদ্ধি মাত্রা যথেষ্ট ক্ষুদ্র না হলে ওষুধ প্রয়োগের অব্যাহতির পরে এই রোগের সামান্য বৃদ্ধি দেখা দেয়। এখন আসুন, আমরা এই যে প্রচলিত বিভিন্ন ধারণা মানুষের মধ্যে রয়েছে, যে আসলে রোগ বাড়িয়ে দেয়, রোগ ভিতর থেকে বের করে দেয়, যে যে অর্থেই বলুক না কেন, আসলে হোমিওপ্যাথিক বৃদ্ধিটা কি সেটা আমরা একটু পড়ি, এবং পড়ার মাধ্যমে পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো একটু ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করবো। স্যার এখানে বলছেন যে বাট, কিন্তু, তো, যদিও, ইট ইজ সার্টেইন দ্যাট, এটা নিশ্চিত যে এ হোমিওপ্যাথিক্যালি সিলেক্টেড রেমেডি ডাজ, একটা সদৃশ্য বিধান মতে নির্বাচিত ওষুধ, ডাজ মানে কি করে, কি করে, বাই রিজন অফ, মানে সে যে কাজটা করে তারও কারণটা স্যার এখানে বলে যাচ্ছেন, যে বাই রিজন অফ, কারণে, কিসের কারণে, অফ ইটস অ্যাপ্রোপ্রিয়েটনেস, এটা যথার্থতা বা সঠিকতার কারণে, এন্ড দ্য মাইনর ডোজ, মাইনরনেস ডোজ অফ, মাইনরনেস অফ দ্য ডোজ, এবং ওষুধের সূক্ষ্মতার কারণে। একটা, এই যে হোমিওপ্যাথিক ওষুধ, কিন্তু যদিও নিশ্চিতভাবে হোমিওপ্যাথিক ওষুধ করে, কি করে সেটা তো আসতেছে, কিন্তু তার আগেই স্যার আরো বলতেছেন যে কেন করে সেটা উনি বলে যাচ্ছেন, কারণ ওষুধের যথার্থতা বা সঠিকতা এবং তার ক্ষুদ্র মাত্রার কারণে কি করে, জেন্টলি, মানে খুব শান্তভাবে বা খুব মৃদুভাবে রিমুভ, দূর করে, এন্ড ইনহেলিয়েট মানে ধ্বংস করে দ্য অ্যাকুইট ডিজিজ, অর্থাৎ তরুণ রোগ বা অচির রোগ, অ্যানালগাস টু ইট, অর্থাৎ হোমিওপ্যাথিকে যে ওষুধটা প্রয়োগ করলেন সেই ওষুধের সাথে সাদৃশ্যপূর্ণ যেটা রোগটা, সেই রোগ, যে অচির রোগ, এখানে কিন্তু অচির রোগের কথা বলা হচ্ছে, অচির রোগটাকে সে কিন্তু দূরীভূত করে বা ধ্বংস করে। কেন করে সেটা বলছে, তার সঠিকতা মানে ওষুধের সঠিকতা এবং তার সূক্ষ্ম মাত্রার কারণে, উইদাউট ম্যানিফেস্টিং, কোন রকম বৃদ্ধি ছাড়া, ইট আদার আনহোমিওপ্যাথিক সিমটম, অর্থাৎ আপনার কোন রকম বিসদৃশ লক্ষণ উৎপাদন ছাড়া, দ্যাট ইজ টু সে উইদাউট দ্য প্রোডাকশন অফ নিউ সিরিয়াস ডিস্টারবেন্স, অর্থাৎ নতুন কোন সিরিয়াস মানে কি খুবই গুরুতর কোন বিশৃঙ্খলা সৃষ্টি ব্যতীত, ইট ইট আনইউজুয়াল, যা কিনা একেবারেই অস্বাভাবিক, অর্থাৎ এই যে কিছু না কিছু বিশৃঙ্খলা তৈরি করবে না, বা মানে না করে যদি সে সম্পূর্ণ আরোগ্য করবে, এটা একেবারেই আনইউজুয়াল, এটা একেবারে আপনার অস্বাভাবিক একটা ঘটনা। ইমিডিয়েটলি আফটার ইনজেকশন, এবং সেটা কখন, এই যে সেটা বৃদ্ধি করবে না সেটা কখন, ইমিডিয়েটলি আফটার মানে খুবই মানে সাথে সাথে বা কিছু পরে, কিসের, ফর দ্য ফার্স্ট আওয়ার, প্রথম ঘন্টায়, অর ফর দ্য ফিউ আওয়ার, অথবা কিছু ঘন্টা পরে, কজেস এ কাইন্ড অফ স্লাইট অ্যাগ্রাভেশন, মানে এইটা এক ধরনের বৃদ্ধি, এক ধরনের কিঞ্চিত বৃদ্ধি, স্লাইট মানে কিঞ্চিত বা সামান্য বৃদ্ধি, when the dose has not been sufficiently small, অর্থাৎ যখন মাত্রাটা যথেষ্ট পরিমাণে সূক্ষ্ম বা ক্ষুদ্র না হয়, এবং where the dose has been somewhat too large, however a considerable number of hour, মানে এইটা কি হয়, যে where the dose has been somewhat too large, যখন ওষুধটা
কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি বৃহৎ হয়, হাউএভার দ্য কনসিডারেবল নাম্বার অফ আওয়ার, এবং সেটা বেশ কিছু ঘন্টা আপনার মাত্রা যদি একটু বেশি হয় তাহলে এটা বেশ কিছু ঘন্টা ধরেই কিন্তু আপনার চলতে থাকে, সেটা ব্র্যাকেটে বলছে। আচ্ছা, আমরা মূল লাইনে আসি যে সাফিসিয়েন্টলি স্মল এন্ড, এবং সেটা যথেষ্ট পরিমাণে ক্ষুদ্র না হয়, এবং কি হয় সো হুইচ হ্যাজ সো মাচ রিসেম্বলেন্স টু দা অরিজিনাল ডিজিজ, এবং যা কিনা ওই রোগের সাথে, মূল রোগের সাথে মানে সাদৃশ্যপূর্ণ রয়েছে সেখানে, দ্যাট ইজ টু সিম, এবং এই কারণে মনে হয় টু দা পেশেন্ট, রোগীর কাছে, টু বি অ্যান অ্যাগ্রাভেশন, এটা একটা বৃদ্ধি হতে পারে অফ হিজ ওন ডিজিজ, তার নিজের রোগের একটা বৃদ্ধি হতে পারে। অর্থাৎ রোগীদের অভিজ্ঞতায় কি বলে যে তারা যখন ওষুধটা গ্রহণ করেছে, দেখা যাচ্ছে 1 ঘন্টা বা কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টার মধ্যে যদি তার রোগের লক্ষণগুলো বৃদ্ধি পাওয়া শুরু করে, তাহলে রোগী মনে করে তার যে লক্ষণগুলো ছিল এটা তো সেটাই বৃদ্ধি পাচ্ছে, এবং এই জন্য সে মনে করে তার রোগের বৃদ্ধি হচ্ছে, কিন্তু আসলে রোগের বৃদ্ধি কিনা সেটা আমরা এখন বলবো। বাট ইট ইজ ইন রিয়েলিটি, কিন্তু কিন্তু ইট ইজ, এটা হয় ইন রিয়েলিটি, বাস্তবে, নাথিং মোর দ্যান অ্যান এক্সট্রিমলি সিমিলার মেডিসিন ডিজিজ, এটা আসলেই কিছু না, মানে বাস্তবে নাথিং মোর দ্যান, এটা এটা নাথিং মোর দ্যান এক্সট্রিমলি সিমিলার মেডিসিনাল ডিজিজ, অর্থাৎ মানে মূল ওষুধের সাথে সর্বোচ্চ সাদৃশ্যপূর্ণ বা সর্বোচ্চ সাদৃশ্যতা রেখে ওষুধের রোগ ছাড়া আর কিছুই না। তার মানে এটা মূল রোগের বৃদ্ধি কিন্তু নয়, এটা অ্যাকচুয়ালি সাদৃশ্য, যে আমাদের যে ওষুধ প্রয়োগ করা হয়েছে সেই মেডিসিনাল ডিজিজ এটা কিন্তু মূল রোগের বৃদ্ধি না। সামহাট এক্সিডিং, মানে মানে কোন কোন ক্ষেত্রে এটা এক্সিড করে, অতিক্রম করে, ইন স্ট্রেংথ ইন অরিজিনাল এফেকশন, অর্থাৎ মূল যে আক্রান্ত হয়েছে, মূল যে রোগে আক্রান্ত হয়েছে তার থেকে এর ক্ষমতা বা এর শক্তিটা অনেক বেশি, মানে এটা অতিক্রম করে ফেলে, ওর শক্তি থেকে আরো একটু বেশি এটা অতিক্রম করে ফেলে, এই জন্য রোগী মনে করে কি এটা তার মূল রোগের বৃদ্ধি ঘটেছে। এইটাকেই আসলে বলা হচ্ছে যে হোমিওপ্যাথিক বৃদ্ধি। অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা ঘটে থাকে সেটা আমাদের এখন একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। এই অ্যাফোরিজমে স্যার আসলে কি বললেন, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নাম্বার ওয়ান, যে সাধারণত আপনার কি প্রায় এমন, মানে প্রত্যেকটা হোমিওপ্যাথিক ওষুধই কি করে, খুব শান্তভাবে, মৃদুভাবে তার রোগকে মানে দূর করে, মানে অচিত রোগকে দূর করে। কিভাবে দূর করে? তার সাদৃশ্যতার সাথে মিল করে দূর করে। এখানে কথাটা কিন্তু বোঝার আছে। বোঝার আছে বলতে, আমরা আগের অ্যাফোরিজমে যেমন জেনেছি যে ওষুধের সাথে রোগের তো বেশ কিছু লক্ষণ বিসদৃশ রয়ে যায়, তাহলেও এটা কাজ করে কিভাবে, শুধুমাত্র এটা মাথায় রাখতে হবে আমাদের, হোমিও ওষুধগুলো কিন্তু সাদৃশ্যপূর্ণ অংশের উপরেই কিন্তু কাজ করে। অর্থাৎ আমাদের যখন কোনো পেশেন্ট আমরা ওষুধ প্রয়োগ করি, সে যে কমপ্লেন গুলো নিয়ে আসে, তার ফিজিক্যাল এবং মেন্টাল যে সিমটম গুলো আমরা পেয়ে থাকি, এবং তার উপরে যে ওষুধ নির্বাচন করে থাকি, দেখা যায় যে ওই নির্বাচিত ওষুধটা শুধুমাত্র আমাদের পেশেন্ট, যদি উনি শুধু মাথায় ব্যথার কথা বলে, উনি শুধু ওনার কোনো স্কিন ডিজিজের কথা বলে, এবং এই স্কিন ডিজিজ, মাথায় ব্যথা, এই যে সমস্যাটা, এই সমস্যাটার সাথে মিল করে আমি যে ওষুধটা দিলাম, ধরে নিন একটা মানুষ আপনার কাছে এসেছে, তার সাইনাসের সমস্যা, তার মাথায় ব্যথার সমস্যা রয়েছে, তার ঘুম হয় না, এটা তার সমস্যা রয়েছে, পাশাপাশি তার শরীরে আপনার স্কিন ডিজিজ হিসেবে হয়তো আপনার ইয়ে রয়েছে, দাউদ রয়েছে। আপনি এই কষ্ট নিয়ে আপনার কাছে পেশেন্ট এসেছেন, তার যাবতীয় লক্ষণ টক্ষণ আপনি নির্ণয় করলেন, তাহলে করার পরে আপনি সংগ্রহ করার পরে দেখলেন এটা নেট্রামিউরের পেশেন্ট। এখন নেট্রামিউরের সকল লক্ষণ কি এখানে কভার করছেন, আবার ওই রোগীর যে লক্ষণগুলো আছে তার সবগুলো কি নেট্রামিউরে পাচ্ছেন না, কিন্তু আপনি দেখলেন যে পেশেন্ট মূলত নেট্রামিউরে। এখন আপনি যখন নেট্রামিউর দিবেন, তখন নেট্রামিউর তো আমাদের পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত জায়গায় কাজ করে। তাহলে যে সমস্ত জায়গায় তার লক্ষণ প্রকাশিত হয়নি রোগীর, তাহলে ওই অপ্রকাশিত অর্গান গুলোর উপরে কি নেট্রামিউর কোনো ভূমিকা রাখবে? আসলে ভূমিকা রাখে না। শুধুমাত্র যে সমস্ত জায়গায় অ্যানালোগাস, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ, সেই সমস্ত জায়গায় তার ভূমিকাটা সে দেখায়। এটাই মূলত এখানে বলার ছিল। এই জন্য বলেছি সাদৃশ্যপূর্ণ তার ভিত্তিতে কিন্তু এটা কিন্তু কাজ করে আমাদের মেডিসিন গুলা। সঙ্গত কারণেই যে সমস্ত অর্গান গুলো আক্রান্ত হয়নি, বা যে সমস্ত অর্গান গুলোতে সিমটম, ওই ওষুধের সিমটম প্রকাশিত হয়নি, সেই সমস্ত অর্গানে কিন্তু কোনো কিছু আসে না। এখানে স্যার প্রথম অংশে এটাই বলতে চাচ্ছেন যে এটা কোন রকম আপনার, মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম মাত্রায় যদি এটা প্রয়োগ করা হয়, তাহলে খুব শান্তভাবে, খুব মৃদুভাবে আপনার মূল রোগকে ধ্বংস করে, সেটাকে অপসারণ করে, এবং আপনার
কোন রকম মারাত্মক কোনো লক্ষণ বা কোনো অস্বাভাবিক বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তবে যদি কিনা মাত্রাটা ক্ষুদ্র না হয়, তবে এটা প্রথম ঘন্টায় বা কয়েক ঘন্টার মধ্যেই এটা কিন্তু সামান্য বৃদ্ধি দেখা যায়, যে বৃদ্ধিটা মূল ব্যাধির সাথে এতটাই সাদৃশ্যপূর্ণ থাকে যেখানে রোগী মনে করে এটা তো মূল রোগেরই বৃদ্ধি হয়েছে, কিন্তু আসলে ঘটনাটা তা ঘটে না। এবং বাস্তবে কি ঘটে, এটা ওই ওষুধ জনিত বৃদ্ধি হয়, মানে ওষুধের যে ক্ষমতা রয়েছে সেটাই প্রকাশিত হয় এবং সেটাই বলা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধি। আচ্ছা, এবার আসি আমরা একটু এটা ব্যাখ্যাটা বলতে হচ্ছে এটা, যে তাহলে হোমিওপ্যাথিক বৃদ্ধি কাকে বলে, আমরা কি বুঝলাম বা আমরা কি জানলাম। আমরা হোমিওপ্যাথিক বৃদ্ধিটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এটা কিন্তু প্রথম কথা হচ্ছে এটা মূল রোগের বৃদ্ধি নয়। এটা কি, এটা হচ্ছে যে আমাদের যে ওষুধ প্রয়োগ করা হয়েছে সেই প্রয়োগকৃত ওষুধ আপনার তার ক্রিয়া প্রদর্শন করছে। এখানে আমাদেরকে একটা বিষয় খুব স্পষ্টভাবে আমাদের ভিতরে ধারণা রাখা লাগবে যে আমাদের হোমিও ওষুধ কিভাবে কাজ করে। আমাদের হোমিও ওষুধ কিন্তু কাজ করে কৃত্রিম রোগ উৎপাদনের মাধ্যমে। অর্থাৎ আমাদের ওষুধগুলো যখন সুস্থ শরীরে প্রয়োগ করা হয়েছিল, তখন সেখানে সে যে রোগগুলো, যে সিমটম গুলো অ্যারাইজ করেছিল, আমরা কিন্তু সেই লক্ষণ, সেই সিমটমের পরে আমরা কিন্তু ওষুধ নির্বাচন করছি। তাহলে কি হচ্ছে, এই ওষুধটা কি এই আপনার যে রোগীতে প্রয়োগ করছে সেখানে যে কি সেই লক্ষণগুলো প্রদর্শন করবে না? অবশ্যই করবে, অবশ্যই করবে। এবং যেহেতু এটা আগে থেকেই ওই রোগীর মধ্যে সেম লক্ষণ বিরাজমান রয়েছে, যেহেতু রোগীর মধ্যে আগে থেকে যে ওই লক্ষণগুলো আগে থেকে বিরাজমান রয়েছে, এবং আমি যখন ওষুধ প্রয়োগ করছি অনুরূপ লক্ষণ মানে লক্ষণ তৈরি করার ক্ষমতা রাখে এমন কোনো উপাদান আমরা যখন রোগীকে প্রয়োগ করছি, তখন কি হচ্ছে, তখন কি ওই ওষুধটা তার শরীরে যে বসে থাকছে না, বসে থাকছে না। সে কি করছে, সে কিন্তু অনুরূপ লক্ষণটা কিন্তু তার শরীরে তৈরি করছে। মজার বিষয় হচ্ছে যখন তার অনুরূপ, তার ভিতরে তো ওই লক্ষণ রয়েছেই, আবার এই আমি কৃত্রিম রোগ তার শরীরে প্রয়োগ করিয়ে দিলাম। কি রোগ প্রয়োগ করলাম, যে লক্ষণ তার ভিতরে উৎপাদন করছে, যে রোগটা সেই লক্ষণগুলো উৎপাদন করতে পারে এমন একটা কৃত্রিম উপাদান রোগীর শরীরে যখন প্রয়োগ করে দিলাম, তখন যে ঘটনাটা ঘটছে, যে সে রোগের লক্ষণটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে তার নিজের শক্তি সে প্রকাশ করছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে, মানে মূলত আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের ওষুধগুলো কিন্তু কাজ করে এই প্রক্রিয়া, সে কৃত্রিম রোগ উৎপাদন করে, সে ওই রোগীর মধ্যে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর জায়গাটা সে দখল করে নেয়, রিপ্লেস করে। আর রিপ্লেস হওয়ার পরে তাহলে সে কেন আবার বৃদ্ধি করবে, মানে তার বৃদ্ধি হবে কেন, কারণ এটা তখনই রিপ্লেস করতে পারে কারণ প্রকৃতির একটা নিয়ম রয়েছে, যেহেতু আমাদের এটা কি প্রাকৃতিক বিধান, হোমিওপ্যাথি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী চলে। তো যেহেতু প্রাকৃতিক একটা নিয়ম রয়েছে যে একই সাথে মানব শরীরে সমলক্ষণ বিশিষ্ট দুইটা ঘটনা একসাথে থাকতে পারে না। তাহলে কি ঘটে, যেটা শক্তিশালী সেটার প্রভাবে দুর্বলতরটা বিদূরিত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, নিশ্চিহ্ন হয়, সেটা 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 চলে যায়, সেটা সম্পূর্ণরূপে পরাজিত হয়। তাহলে এইখানে আমাদের ওষুধ প্রয়োগ করার পরে যেহেতু যে রোগ শক্তি তার ভিতরে আগে থেকে ক্রিয়াশীল ছিল, সেই জায়গাটা দখল কিন্তু হচ্ছে, ফলে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ওষুধটা কিন্তু ওই রোগ শক্তির থেকে শক্তিশালী, যে কারণে তাকে পরাজিত করতে পারছে এবং সেই জায়গাটা সে দখল করতে পারছে, এবং সেই জায়গাটাতে সে তার যে লক্ষণ আছে সেই লক্ষণটা সে জানান দিতে পারছে। তাহলে এইটা ছিল এই অ্যাফোরিজমের প্রথম অংশের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে জানান দিচ্ছে, তাহলে কি হচ্ছে, আসলে কিন্তু যতক্ষণে আমরা দেখছি যে রোগের লক্ষণ বৃদ্ধি পাচ্ছে, আসলে রোগের লক্ষণ বৃদ্ধি পাচ্ছে না, মূল রোগ বৃদ্ধি পাচ্ছে না। যেটা হচ্ছে মূল রোগ অনেক আগেই সেটা অ্যাবজর্ব করে ফেলেছে আমাদের ওষুধ শক্তি, কি করেছে, অ্যাবজর্ব করেছে, এবং এখন যেটা প্রকাশ হচ্ছে সেটা কিন্তু মূল রোগেরই এই আপনার ওষুধের যে লক্ষণ, যেটা যেটা সে ক্রিয়েট করতে পারে আর্টিফিশিয়াল, সেইটাই সে এখন প্রদর্শন করছে, এবং এইটাকেই বলা হচ্ছে মেডিসিনাল অ্যাগ্রাভেশন। তাহলে এটা কখন ঘটবে, যখন আপনি সমলক্ষণ বিশিষ্ট ওষুধ প্রয়োগ করতে পারেন তখন। এবং এজন্যই দেখা যায় কি যে এমন, মানে আপনি তো এমনিতে ওষুধ সূক্ষ্ম মাত্রায় দিচ্ছেন, তারপরেও যদি আপনার এই যে এর আগের অ্যাফোরিজম এবং এই অ্যাফোরিজমটাকে যদি তুলনা করে পড়ি, আগের অ্যাফোরিজমে কি বলা হচ্ছিল, যদি কিনা সূক্ষ্ম মাত্রায় দেওয়া না হয় তাহলে কি হয়, যে কিছু না কিছু বিশৃঙ্খলা তৈরি করে। এখন আপনি সূক্ষ্ম মাত্রায় দিচ্ছেন, দিলে কি বলছে, জেন্টালি সবকিছু রিমুভ করবেন। তাহলে আপনি সূক্ষ্ম মাত্রায় দিলে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করলো না, সেটা জেন্টালি কিন্তু রিমুভ হলো। তার মানে কি, এটা থেকে প্রমাণিত হয়
যে আমাদের এমন কোনো মাত্রা নেই যে মাত্রাটা রোগ শক্তির থেকে শক্তিশালী হয় না। কারণ আপনি একটু অধিক মাত্রা দিলে তার ভিতরে অন্য কোনো বিশৃঙ্খলা এরাইজ হচ্ছে। আবার আপনি সূক্ষ্ম মাত্রায় যখন দিচ্ছেন তখন খুব মৃদুভাবে সেটা দূরীভূত হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, একটু ওষুধের ওই যে রোগের যে লক্ষণগুলো ছিল সেই জায়গাগুলো দখল করে নিয়ে তার নিজের লক্ষণ সে প্রকাশ করে ফেলছে। যখন ফেলছে মানে কি, মূল রোগটা যেন বৃদ্ধি পেয়েছে এমনটাই অনুভূত হয়। তার মানে কি, যত ক্ষুদ্র করেই দেন না কেন সেটা কিন্তু কোনো না ওই রোগ শক্তিকে পরাজিত করার সামর্থ্য রাখে। এটা একটা আরেকটা মেসেজ এই অ্যাফোরিজমের মাধ্যমে, যেটা কেন পরবর্তীতে আমাদের অ্যাফোরিজম, এটা পরে আর একটা অ্যাফোরিজম রয়েছে, সেখানে আর স্পষ্ট করে স্যার বলেছেন যে এমন কোনো ক্ষুদ্র মাত্রা নেই যে মাত্রাটাতে আমাদের যদি সঠিক নির্বাচিত ওষুধ হয়ে থাকে তাহলে সেটি রোগ শক্তিকে পরাজিত করতে পারে না। আচ্ছা, এটা গেল 1 নম্বর একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে রোগীর মধ্যে কিন্তু এটা তৈরি হয়, এই ধারণাটা তৈরি হয় যে আমার মধ্যে মূল রোগের বৃদ্ধি হয়েছে, আসলে না। তাহলে আমরা অন্তত এই অ্যাফোরিজমের পরে আমাদের কাছে নিশ্চয়ই এই স্পষ্টতা, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে মূল রোগের বৃদ্ধি না। অনেকে অনেক কিছু বলে থাকে কিন্তু আসলে দেখা যায় কি, এটা যে ওষুধটা দেওয়া হয়েছে সেই ওষুধের লক্ষণ প্রকাশ ব্যতীত অন্য কোনো কিছুই নয়, এবং সেটা খুব অল্পক্ষণ স্থায়ী হয়। কিছুক্ষণ স্থায়ী হওয়ার পরে সেটা নিজেই দূরীভূত হয়ে যায়, আমাদের শরীরের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার জন্য সেটা দূরীভূত হয়ে যায় এবং ভাইটাল ফোর্স হারমোনিয়াসলি পুরো বডির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আচ্ছা, আসলে 158 নম্বর অ্যাফোরিজম, 158 নম্বর অ্যাফোরিজমে স্যার আসলে কি বলছেন? এই যে হোমিওপ্যাথিক বৃদ্ধি নিয়ে আলোচনা করা হলো, এই হোমিওপ্যাথিক বৃদ্ধি এটা কি আসলে মানে এটা কি কল্যাণকর নাকি অকল্যাণকর? এটা কি আসলে কোনো ভালো কিছু ইন্ডিকেট করে নাকি খারাপ কিছু ইন্ডিকেট করে? সেইটা সম্পর্কে স্যার আসলে এখানে মতামত প্রদান করেছেন। এজন্য আমি এখানে লিখেছি, অচির রোগে প্রথম ঘন্টায় এরূপ হোমিওপ্যাথিক বৃদ্ধি একটি শুভ পূর্বাভাস, অচির রোগ সম্ভবত প্রথম মাত্রাতে আরোগ্য হবে। আসেন অ্যাফোরিজমে স্যার কি বলছেন, এ স্লাইট হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার, প্রথম ঘন্টায় এই যে সামান্য একটা হোমিওপ্যাথিক বৃদ্ধি, এটা কি এ ভেরি গুড প্রগনোস্টিক, অর্থাৎ খুব ভালো বা শুভ কি ভবিষ্যৎবাণী বা একটা নির্দেশক। দ্যাট কি নির্দেশ করছে, দ্যাট দ্য অ্যাকুইট ডিজিজ, অর্থাৎ তরুণ রোগটি উইল মোস্ট প্রবাবলি, মানে মোস্ট প্রবাবলি ইয়েল্ড দা ফার্স্ট ডোজ, মানে প্রথম ডোজেই এটা খুব সম্ভবত আপনার অ্যাকুইট ডিজিজকে অতিক্রম করবে, বা এটা অতিক্রম করবে মানে হারাবে, এটাকে হারিয়ে দিবে, পরাজিত করবে বা তাকে ধ্বংসপ্রাপ্ত করবে। ইজ ইজ কোয়াইট ইট অট উড বি, এবং মানে ঠিক যা তাই এটা হওয়া উচিত, মানে যেটা অর্থাৎ প্রথম ডোজেই যদি কিনা আপনার ওষুধ প্রয়োগের পরে সামান্য একটু বৃদ্ধি হয় প্রথম ঘন্টাতে, তাহলে আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন যে এটা আহ, প্রথম মাত্রাতেই বা প্রথম ডোজেই হয়তো রোগটিকে সম্পূর্ণ আরোগ্য করে দিবে। যেটা হওয়া উচিত সেটাই স্যার বলছেন, ইজ কোয়াইট ইট অট বি, যেটা হওয়া উচিত। as the medicinal disease must necessarily be somewhat stronger, যেহেতু মেডিসিনাল ডিজিজ অর্থাৎ ঔষধ রোগ মাস্ট নেচারালি, অবশ্যই প্রাকৃতিকভাবে বি সামহট স্ট্রঙ্গার, মানে অবশ্যই সেটা শক্তিশালী দেন দ্য মেলাডি টু বি কিওর্ড, কিসের থেকে শক্তিশালী, দেন দ্য মেলাডি মানে অসুস্থতা, টু বি কিওর্ড যেটা আরোগ্য করতে হবে এরকম অসুস্থতা থেকে সেটা অবশ্যই মানে ন্যাচারালি প্রাকৃতিক ভাবে সেটা শক্তিশালী। ইফ ইট ইজ টু ওভার পাওয়ার, অর্থাৎ যদি এটা পরাজিত করে এন্ড এক্সটিংগুইশ ধ্বংস করে দ্য লেটার, যেটা পরবর্তীতে ধ্বংস করে দেয়, জাস্ট ন্যাচারাল ডিজিজ ক্যান রিমুভ and inhalate another one similar to it only when it is stronger than the latter, যেটা কিনা বলা হচ্ছে একটু আগে আমি যে কথাটা বললাম সেই কথাটারই স্যার এখানে পুনরাবৃত্তি করছেন, যে যেটা কিনা প্রকৃতিতে মানে প্রকৃতিতে দুইটা রোগের মধ্যে যদি একই ধরনের লক্ষণ থাকে তাহলে একটা আর একটাকে কিন্তু পরাজিত করে। কোনটা কাকে পরাজিত করে? যেটা শক্তিশালী সেটা দুর্বলটিকে পরাজিত করে। তো এইটাই হচ্ছে এই অ্যাফোরিজমটার মূল কথা। অর্থাৎ এখান থেকে আমরা এই মেসেজটা নিব, আমার যে হোমিওপ্যাথি আমাদের ওষুধ সঠিকভাবে নির্বাচিত ওষুধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগের পরে যদি প্রথম ঘন্টাতে রোগীর মধ্যে সামান্য একটু রোগ বৃদ্ধি লক্ষণীয় হয়, দেখা যায়, তাহলে রোগী আপনাকে বিচলিত করলেও আপনি বিচলিত হবেন না। এই এই লক্ষণটা শুভ। এই লক্ষণটা শুভ কেন? যে আপনার এটাতে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে আপনার এটা নির্দেশ করে আপনার ওষুধটা সঠিক নির্বাচিত হয়েছে। দুই, এটা নির্দেশ করে যে এটা মূল রোগের জায়গাটাকে দখল করতে করার সক্ষমতা আছে এবং তাকে অলরেডি ধ্বংস করেছে বিধায় সে এখন ওষুধের লক্ষণটা প্রকাশিত হচ্ছে। কারণ
এটা বুঝবেন কিভাবে? কারণ আপনি ওষুধ প্রয়োগের পর এটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ঔষধের ক্ষমতাতে কিন্তু এই জিনিসটা ঘটে, এর বাইরে সম্ভব নয়। তো এই সিদ্ধান্ত থেকে আপনি এটা আসতে পারেন যে আপনার এই বৃদ্ধি মানে রোগের বৃদ্ধি নয়, এটা কিন্তু আপনার খুব সামান্য বৃদ্ধি, কন্ডিশন আছে সামান্য একটু বৃদ্ধি। তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই লক্ষণটা আপনার আসলে ওষুধের মেডিসিনাল অ্যাগ্রাভেশন, এবং এটা একটা শুভ সংকেত দিচ্ছে, এটা শুভ নির্দেশনা দিচ্ছে যে আপনার রোগীটা খুব দ্রুত আরোগ্য হতে চলেছে। যদি আপনাকে তখন রোগী বিচলিত করে দেয়, আপনিও যদি এই জিনিসের জানা না থাকে যে আসলে ওষুধ প্রয়োগ করলে রোগ লক্ষণ বৃদ্ধি পেতে পারে, তখন আপনিও কিন্তু বিচলিত হয়ে যেতে পারেন। এই জন্যই আসলে এই অ্যাফোরিজমটার মাধ্যমে আমাদেরকে এই লার্নিংটা নিতে হবে, যেন আমরা কখনোই এটাতে বিচলিত না হই। আমরা যেন অবশ্যই এটাতে মানে স্থির থাকি, এবং এবং আমরা রোগীদেরকেও যেন এটা একটু বোঝাই। এই ক্ষেত্রে মানে খুবই সাদৃশ্যপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধি, একটা হচ্ছে রোগজ বৃদ্ধি। এখানে এই জিনিসটা আমাদের পাশাপাশি যদি একটু আলোচনা করে না যায়, তাহলে টোটাল আলোচনাটা একটু অসম্পূর্ণ থাকে। কারণ আপনি ওষুধ প্রয়োগের পরে মূল রোগের বৃদ্ধি তো ঘটতে পারে, অর্থাৎ আমরা এতক্ষণ যে মেডিসিনাল অ্যাগ্রাভেশনের কথা আলোচনা করছি যেটা শুভ, সেটা না হয়তো মূল রোগের তো বৃদ্ধি করতে পারে। তাহলে আপনি সেটা কিভাবে পার্থক্য নির্ণয় করবেন, কিভাবে সেটা আপনি বুঝবেন যে না এটা ঔষধজ বৃদ্ধি নাকি এটা আপনার রোগজ বৃদ্ধি? এটা বোঝার সর্বোচ্চ মানে একটা উপায় হচ্ছে যেটা প্রথম ঘন্টাতে কিন্তু এটা আপনার প্রদর্শিত হবে। হ্যাঁ, প্রথম ঘন্টাতে কিন্তু মূল রোগেরও বৃদ্ধি হতে পারে, যদি কিনা ভুল ওষুধ আপনার সিলেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি হয়ে যেতে পারে। তাহলে কি হবে দেখবেন, যদি সঠিক ওষুধ নির্বাচিত হয় তাহলে আপনার ওই লক্ষণগুলো খুব অল্প সময়ের জন্য স্থায়ী হবে, অর্থাৎ ক্ষণস্থায়ী হবে, সেটা কিন্তু খুব বেশি আপনার বেশিক্ষণ স্থায়ী হবে না। অথচ রোগজ বৃদ্ধি যেটা সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, এবং সেটা বিনা ওষুধে কিন্তু যাবে না। এটা আপনি মানে কিছুক্ষণ অতিবাহিত হলেই বুঝতে পারবেন। আচ্ছা, এটাতে বোঝার আরো একটা বড় মানে লক্ষণ রয়েছে, আরো একটা বড় ইন্ডিকেশন রয়েছে, সেটা কি? রোগী আপনার কাছে যখন অসুস্থতা নিয়ে এসেছে, প্রাকৃতিক অসুস্থতা নিয়ে এসেছে, তার ফিজিক্যাল সিমটমের পাশাপাশি কিন্তু মেন্টাল বেশ কিছু সিমটম রয়েছে, যেখানে সে ভীষণ অস্বস্তি বোধ করছে, কষ্টদায়ক অনুভূতি মানে অনুভূতিটা বিরাজমান ছিল। আপনি ওষুধ দেওয়ার পরে তার কিন্তু ফিজিক্যালি হয়তো লক্ষণ বৃদ্ধি পাবে, যেমন জ্বর হলে জ্বর বৃদ্ধি পেতে পারে, মাথা ব্যথা হলে মাথা ব্যথা বৃদ্ধি পেতে পারে, পেটে ব্যথা হলে পেটে ব্যথা বৃদ্ধি পেতে পারে। এখন কিন্তু রোগীর ভিতরে আগে এই পেটে ব্যথা, জ্বর, মাথা ব্যথার জন্য যে কষ্ট হচ্ছিল, যে ধরনের একটা অস্বস্তি ছিল ভিতরে, যে তার আভ্যন্তরীণ ভাবে যে একটা অস্বস্তি বা কষ্টকর অনুভূতি ছিল, মাথায় ব্যথা তার বাড়লেও সে বলবে আগের থেকে ভালো লাগছে, পেটে ব্যথা তার বাড়লেও সে বলবে একটু স্বস্তি বোধ করছে। এই যে ভেতর থেকে ভালো লাগা বোধ, অর্থাৎ মানসিক ভাবে সে ভালো লাগা তার ভিতরে কাজ করবে। আর যদি রোগজ বৃদ্ধি হয় তাহলে মানসিক শারীরিক উভয় দিক থেকেই সে আরো বেশি ব্যাক গিয়ারে চলবে, আরো বেশি খারাপ অনুভব করবে। এবং এইটা দেখে আপনি কিন্তু বুঝে নিতে হবে, আপনি কিন্তু সতর্ক হতে হবে, কারণ আপনি কিন্তু চিকিৎসক, আপনার হাতে কিন্তু রোগী সুস্থ হওয়া, তার জীবন মরণ নির্ভর করছে। আচ্ছা, অর্থাৎ এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে এটাতে কিন্তু আভ্যন্তরীণ যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো কমে যাবে, বাহ্যিক যে লক্ষণগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে, এবং রোগীর মধ্যে স্থিরতা তৈরি হবে, আর রোগজ বৃদ্ধি হলে অস্থিরতা আরো বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয় অ্যাকচুয়ালি, এটা যেটা হয় যে আপনার জীবনী শক্তিকে উন্নত করে, আমাদের এই মেডিসিনাল অ্যাগ্রাভেশন জীবনী শক্তির যে স্ট্রেংথ সেটাকে আরো বেশি ইনক্রিজ করে, আরো বেশি হাই করে। আর আপনার রোগ শক্তি কি করে, জীবন শক্তিকে আরো দুর্বল করে দেয়, আরো বেশি ধ্বংসপ্রাপ্ত করে, এবং রোগীকে আস্তে আস্তে খারাপের দিকে ধাবিত করতে থাকে। যাই হোক, এটা ছিল 118 নম্বর অ্যাফোরিজমের আলোচনা। এবার আসলে আমরা 159 নম্বর অ্যাফোরিজমের একটু আলোচনা করি। এই অ্যাফোরিজমটা আসলে খুবই ছোট একটা অ্যাফোরিজম। এখানে জাস্ট এই টোটাল যে আলোচনাগুলো হলো সেই আলোচনাগুলোর মধ্য থেকে আবারও একটু আলাদা করে স্যার এখানে আমাদেরকে বলছেন যে মানে এই এতক্ষণ যেটা আলোচনা করো সেটাই বলছেন, এই অর্থাৎ ওষুধের মাত্রা যত ক্ষুদ্র করা হবে, অচির রোগ প্রথম ঘন্টায় হোমিওপ্যাথিক বৃদ্ধি এর আশঙ্কা তত কম থাকবে। অর্থাৎ এই যে টোটাল যে সামগ্রিক আলোচনা করলাম সেখানে আমরা দেখলাম যে মাত্রার সাথে একটা সম্পর্ক রয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে, আবার মাত্রা কম হলেও কিছু কিছু বিষয় রয়েছে। এখন স্যার এখানে এসে বলছেন যে আপনি মাত্রা যত সূক্ষ্ম দেবেন, যত ক্ষুদ্র দিবেন, তত তার হোমিওপ্যাথিক বৃদ্ধি হওয়ার আশঙ্কা কমে যাবে। এটি স্যার আসলে এখানে মেসেজ দিচ্ছেন। যে জন্য দেখুন আমরা কি করতে হয়, অনেক সময় কাপিং এ দিতে হয়। আচ্ছা, আসলে আগে অ্যাফোরিজমটা পড়ি, তারপর আমরা ক্ষেত্রগুলো একটু আলোচনা করব। The smaller the dose of homeopathic remedy is, অর্থাৎ ক্ষুদ্রতর মাত্রা হোমিওপ্যাথি ওষুধের হয়, is so much slighter and shorter in the apparent increase of the disease during the first hour, অর্থাৎ প্রথম ঘন্টায় প্রদর্শিত অ্যাপারেন্ট মানে কি
প্রদর্শিত হওয়া বা দৃশ্যমান হওয়া কি দৃশ্যমান হওয়া, ইনক্রিজ অফ দ্য ডিজিজ, রোগের বৃদ্ধি হওয়া ডিউরিং ফার্স্ট আওয়ার, প্রথম ঘন্টায় রোগের বৃদ্ধি হওয়াটা কি হবে, আপনার মাত্রা যত কম হবে ওই ওই বৃদ্ধিটা তত স্লাইটার হালকা হবে এবং শর্টার এবং অল্পক্ষণ স্থায়ী হবে। একদিকে হচ্ছে যে সেই লক্ষণের তীব্রতা কম থাকবে, আর একদিকে কি হবে সেই লক্ষণটা অল্প সময়ের জন্য স্থায়িত্বতা লাভ করবে যদি কিনা আপনার মাত্রাটা সূক্ষ্ম হয় বা ক্ষুদ্র হয়। তাহলে মাত্রাটা যদি আপনার ক্ষুদ্র হয় সেই ক্ষেত্রে আপনার এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন যে আপনার যে হোমিওপ্যাথিক যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা খুবই অল্প হচ্ছে, ক্ষুদ্র হচ্ছে এবং অল্প সময়ের জন্য আপনার ভিতরে কিন্তু এটা স্থায়ী হচ্ছে। আচ্ছা, তো এটা ছিল আসলে আমাদের এই অ্যাফোরিজমের একটা মূল মানে এতক্ষণ যে আলোচনাগুলো করা হলো সেই আলোচনার প্রেক্ষিতে স্যার আসলে এটাই বলছেন, অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় এইগুলো করে থাকি। এবং আমি যেটা বলছিলাম যেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এখানে রয়েছে সেটা দেখবেন যে আমরা অনেক সময় কি করে থাকি, পেশেন্টদেরকে যখন ওষুধ প্রয়োগ করে থাকি তখন আমরা দেখি যে ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করলেও একটা পিল তৈরি করা ওষুধ সেটা আমরা যে নিয়মে খাওয়াই সেটা খাওয়ানোর পরেও তার অনেক বেশি বৃদ্ধি হচ্ছে, তার মানে অনেক সেন্সিটিভ পেশেন্ট এখানে এখানে কিন্তু আপনি সূক্ষ্ম মাত্রায় দিচ্ছেন, কিন্তু হ্যানিম্যান স্যার কি বলেছেন, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি, আরো সূক্ষ্ম করতে পারি। আরো সূক্ষ্ম করতে পারি মানে এই ক্ষেত্রেও আমরা কিন্তু কাপিং এর মাধ্যমে দিতে পারি। 1 কাপ, 1 কাপ থাকেই, টু মানে সেকেন্ড কাপ, থার্ড কাপ, ফোর্থ কাপ, ফিফথ কাপ পর্যন্ত কিন্তু আমরা দিতে পারি। আবার এটাতেও যদি কারো অ্যাগ্রাভেশন হয় অথচ আপনি দেখছেন যে আপনার ওষুধটা যথাযথ নির্বাচিত হয়েছে, তখন আপনি কিন্তু সেটা ঘ্রাণেও দিতে পারেন। অর্থাৎ সেটা সে তখন সে ওই ওষুধের বোতলটা ঝাঁকি দিয়ে ক্যাপটা খুলে শুধু ঘ্রাণ নেবে, এটাতেও কিন্তু কাজ হয়। তার মানে আমরা বলতে চাচ্ছি এই যে মাত্রাটা, এই যে ঘ্রাণের মাধ্যমে হোক, খাওয়ার মাধ্যমে হোক বা মর্দনের মাধ্যমে হোক, অনেক সময় যে সমস্ত পেশেন্ট সেন্সলেস হয়ে যাচ্ছে যাদের কিনা জ্ঞান থাকে না, তারা কি আপনার ওই ওষুধ গ্রহণ করতে পারবে, খেতে পারবে, পারবে না। আবার এরকম জোরে যে একটা ঘ্রাণ দিয়ে নিবে সেটাও কি পারবে, পারবে না। তাদের ক্ষেত্রে কি করতে হবে, অনেক সময় তাদেরকে মর্দন করতে হবে, অর্থাৎ ওই ওষুধটা তাদের শরীরে মালিশ করতে হয়, তাতেও কিন্তু কাজ হয়। তাহলে এই যে বিষয়গুলো এগুলো সবই কিন্তু আমাদের মাত্রাকে ক্ষুদ্র করাকে নির্দেশ করছে। যদি আপনার মাত্রা তো ক্ষুদ্র হবে, ক্ষেত্র বিশেষ আপনাকে কিন্তু তখন মানে মাত্রা তো ক্ষুদ্র হবে, এটা সবার ক্ষেত্রেই যে আপনার যে হোমিওপ্যাথিক বৃদ্ধি সেটা খুবই কম হবে এবং অল্পক্ষণ স্থায়ী হবে। আর কোন কোন যে সমস্ত অত্যন্ত সেন্সিটিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে কি হবে, এটা অত্যন্ত কার্যকরী হবে। সেক্ষেত্রে বিভিন্ন ভাবে এই যে কাপিং এর কথা বললাম, ঘ্রাণের কথা বললাম, অর্জনের কথা বললাম, এইভাবে আমরা কিন্তু সেটা প্রয়োগ করতে পারি। আসুন 160 নম্বর অ্যাফোরিজম, 160 নম্বর অ্যাফোরিজমে স্যার কি বলছেন। আচ্ছা, 160 নম্বর অ্যাফোরিজমেও স্যার এটাই বলছেন যে সদৃশ্য ঔষধ লঘুমাত্রায়ও সদৃশ বৃদ্ধি ঘটাতে পারে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম যে এমন কোন ক্ষুদ্র মাত্রা নেই যে মাত্রাটা কিনা আপনার ঔষধের যে শক্তি মানে রোগের যে শক্তি তাকে পরাজিত করতে পারে না, অর্থাৎ তাকে পরাজিত করতে পারলে না মূল রোগের লক্ষণটা আরো বৃদ্ধি পাবে, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হবে, তাই না? তাহলে সেটা এমন কোনো মাত্রা নেই যে মাত্রা করতে সম্ভব না, সেটাই আসলে স্যার এখানে বলছেন। আসুন আমরা একটু পড়ি তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। বাট কিন্তু as the dose of homeopathic remedy can scarcely ever be made so small, অর্থাৎ যেহেতু as the dose of homeopathic medicine, যেহেতু হোমিওপ্যাথিক বা সাদৃশ্য বিধান পদ্ধতিতে হোমিওপ্যাথিক ঔষধ ক্যান স্কার্সলি খুবই কম, এভার বি মেড তৈরি করা সম্ভব হয়, সো স্মল যথেষ্ট ক্ষুদ্র বা মানে সো স্মল যথেষ্ট ক্ষুদ্র মাত্রা কিন্তু প্রয়োগ করা বা তৈরি করা সম্ভব হয়, দ্যাট ইট শ্যাল নট বি অ্যাবেল, যেটা কিনা মানে সক্ষম না টু রিলিভ মানে উপশম দিতে, ওভার পাওয়ার পরাজিত করতে, ইনডিড কমপ্লিটলি কিওর বস্তুত সম্পূর্ণ আরোগ্য করতে, অ্যান্ড ইনহেলিয়েট ধ্বংস করতে দা আনকমপ্লিকেটেড ন্যাচারাল ডিজিজ, মানে জটিলতা মুক্ত ন্যাচারাল ডিজিজকে সে দূর করতে পারে না, এমন মানে এমন কোনো ক্ষুদ্র মাত্রা নেই যেটা সে পারে না। অফ নট লং স্ট্যান্ডিং, যেটা বা এবং আহ, এবং এই যে আনকমপ্লিকেটেড মানে জটিল না এমন ন্যাচারাল ডিজিজকে সে দূর করতে মানে দূর করতে পারে পারে না এমন কোনো ক্ষুদ্র মাত্রা নেই এখানে, স্যার এটাই বলতে চাচ্ছেন। এবং সেটা কি আবার নট লং স্ট্যান্ডিং, যেটা এখানে খুব বেশি স্থায়ী না, যে রোগটা খুব বেশি স্থায়ী হয়নি, অর্থাৎ এখানে অস্থির রোগের কথা স্যার বলছেন, দ্যাট ইজ অ্যানালগাস টু ইট, এবং যেটা কিনা ওই রোগের সাথে সাদৃশ্যপূর্ণ সেটা যদি হয় তাহলে সেটা এমন কোনো ক্ষুদ্র মাত্রায় নেই যে মাত্রায় প্রয়োগ করলে ওই রোগটাকে সে উপশম দিতে পারবে না,
সে পরাজিত করতে পারবে না, সম্পূর্ণরূপে আরোগ্য করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না, এমন কোনো ক্ষুদ্র মাত্রা নেই। তাহলে কি হচ্ছে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এখান থেকে আমরা বুঝতে পারি যে হোয়াই এ ডোজ অফ অ্যাপ্রোপ্রিয়েট হোমিওপ্যাথিক মেডিসিন, কেন একটা উপযুক্ত মাত্রার হোমিওপ্যাথিক মেডিসিন, নট দ্য ভেরি স্মলেস্ট পসিবল, মানে আপনার মানে কেন সদৃশ, মানে যথার্থ, মানে যথেষ্ট, মানে সম্ভাব্য অতি ক্ষুদ্রতম না হলে, এখানে এটা থেকে আমরা কি বুঝতে পারি যে নট ভেরি স্মলেস্ট পসিবল, যথেষ্ট ক্ষুদ্রতম না হলে, ডাজ অলওয়েজ, মানে প্রতি সবসময় এটা ঘটায় বা করে, কি করে, ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার, প্রথম ঘন্টায়, আফটার দ্য ইনজেকশন, অর্থাৎ ওষুধ গ্রহণের পরে, প্রডিউস পারসেপ্টেবল হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন অফ দিস কাইন্ড, অর্থাৎ এই ধরনের হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, উপলব্ধিযোগ্য হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন প্রদর্শন করে। এবং এইটা থেকেই এই যে কথাটা, মানে স্যার এখান থেকে কন্ডিশনটা দিলেন যে এমন কোন ক্ষুদ্র মাত্রা নাই, এমন কোন ক্ষুদ্র মাত্রা প্রায়ই নাই, কি নাই, যেটা কিনা কোন রোগ শক্তিকে পরাজিত করতে পারে, উপশম করতে পারে, কিওর করতে পারে, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত করতে পারে। যদি এমন কোনো ক্ষুদ্র মাত্রা না থাকে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কিন্তু এইটা বুঝতে পারি যে আমাদের মানে যথাসম্ভব ক্ষুদ্র না হলে কি করে, এটা প্রথম ঘন্টাতে কিছু না কিছু হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন প্রদর্শন করে। এটাই ছিল আসলে 160 নম্বর অ্যাফোরিজমের মূল বক্তব্য, যেখানে আমরা কিন্তু আসলে এই ধারণাটা আমাদের কাছে স্পষ্ট হয় যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো এতটাই শক্তিশালী যে এইটার পর্যাপ্ত এমন কোনো ক্ষুদ্র মাত্রা পাওয়া যায় না, যে মাত্রাটা কিনা অচির রোগ, মানে এখানে কিন্তু কন্ডিশন আছে, যে কোনো রোগের ক্ষেত্রে নয়, অর্থাৎ আনকমপ্লিকেটেড এবং নট লং স্ট্যান্ডিং, অর্থাৎ যেটা জটিলতা শূন্য বা অপেক্ষাকৃত সরল, বা আনকমপ্লিকেটেড মানে কি, জটিল না, সরল ব্যাধি, সরল প্রাকৃতিক ব্যাধি, এবং বেশি দিন সেটা, মানে এই ব্যাধিটার বয়স বেশি দিন না, এরকম ধরনের ক্ষেত্রে এটা কিন্তু, মানে এমন কোনো ক্ষুদ্র মাত্রা নেই যেটাতে প্রয়োগ করলে তাকে উপশম, আরোগ্য, ধ্বংস করতে পারে না। তাহলে এইটার থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি যে আমরা এমন কোনো ভাবে, যদি আমরা যথেষ্ট পরিমাণে ক্ষুদ্রভাবে প্রয়োগ না করে থাকি, তাহলে অচির রোগের ক্ষেত্রে অবশ্যই প্রথম ঘন্টায় একটা অ্যাগ্রাভেশন দেখতে পাওয়া যাবে। তো এটা ছিল 160 নম্বর অ্যাফোরিজমের মূল আলোচনা, এবং এখানে একটা স্যার অবতারণা করেছেন ফুটনোটের, সেই ফুটনোটটা হচ্ছে 110 নম্বর ফুটনোট। অ্যাকচুয়ালি 110 নম্বর ফুটনোটে স্যার আসলে এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে অনেক সময় দেখেছেন উনি যে অনেক হোমিওপ্যাথ না, যারা কিনা আপনার অন্যান্য থেরাপিউটিক সিস্টেমের ডাক্তার, তারাও কিন্তু এই সত্যতা উপলব্ধি করেছেন। কি উপলব্ধি করেছেন? যদি কিনা সেই ক্ষেত্রে মানে ওনাদের হাতে তেমন একটা আরোগ্য হয় না, কারণ ওনারা তো বিসদৃশ পদ্ধতিতে ট্রিটমেন্ট করেন। তো সঙ্গত কারণে ওনারা যদি ঘটনাক্রমে কখনো এমন কোনো ওষুধ প্রয়োগ করে ফেলেছেন যেখানে কিনা দেখা গেছে সদৃশ্যতার সাথে মিলে গেছে, তখন ওই রোগীদের ওই রোগগুলো অ্যাগ্রাভেট হয়েছে। কেন অ্যাগ্রাভেট হচ্ছে? কারণ অন্যান্য সকল থেরাপিউটিক সিস্টেমে কি করে, তারা কিন্তু স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগ করে, যেহেতু স্থূল মাত্রায় প্রয়োগ করে, ফলে সেগুলো অ্যাগ্রাভেট হয়। এবং ওনাদের এখানে স্যার আসলে এই ফুটনোটের মাধ্যমে এই কথাটাই উনি বলতে চাচ্ছেন যে বিসদৃশ পদ্ধতিতে বা অন্যান্য মেথডে যে সমস্ত ডাক্তাররা উপলব্ধি করেছেন কোনো একটা ওষুধ প্রয়োগের পরে কোনো একটা পেশেন্টের কষ্টগুলো বেড়ে গেছে, তারাই আরোগ্য হয়েছে। এখান থেকে দুইটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সদৃশকে যে আরোগ্য করে এটা তারাও উপলব্ধি করেছেন। আবার একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, যেহেতু এটা সদৃশকে আরোগ্য করেছে, তার মানে ওষুধটা ঘটনাক্রমে সিমিলার ছিল, ওই যে রোগীকে প্রয়োগ করা হয়েছে সেই রোগীর যে লক্ষণ দূর করেছে, সেই লক্ষণটা ওই ওষুধটা যদি কোনো সুস্থ শরীরে খাওয়ানো হয় সেটা উৎপাদন করতে পারতো। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে এটা হোমিওপ্যাথিক্যালি সেটা সিলেক্টেড হয়ে গেছে, এক। আর দ্বিতীয়ত কি, যেহেতু স্থূল মাত্রায় হয়েছে, ফলে সেটার অ্যাগ্রাভেশন দেখা গেছে। মানে সোজা কথায় বলতে গেলে অন্যান্য থেরাপিউটিক সিস্টেমের ডাক্তাররা কি করেছেন, তাদের অভিজ্ঞতা দেখেছেন মাঝে মধ্যে এমন ঘটনা তাদের জীবনে ঘটেছে যখন তারা ওষুধ প্রয়োগ করেছেন কিন্তু রোগের কষ্ট বেড়ে গেছে, কিন্তু পরবর্তীতে সেটাতে আরোগ্য হয়েছে। তো এই ক্ষেত্রে স্যার একটা উদাহরণ হিসেবে দেখে উনি এখানে এই সূত্রটা বলছেন যে সালফার ওষুধের কথা, যাদের স্কিন ডিজিজে এসেছে তাদেরকে যদি সালফার স্থূল মাত্রায় দেওয়া হয়েছে, দেখা গেছে কি তাদের ভেতরে আপনার ওই স্কিন ডিজিজ বেড়ে গেছে, কিন্তু পরবর্তীতে সেটা আরোগ্য হয়েছে। যেহেতু এটা স্থূল মাত্রায় দেওয়া হয়েছিল সেটা বেড়ে যায়। এটাই আসলে স্যার এখানে বলতে চাচ্ছেন যে আপনার আহ মানে আমাদের ওষুধগুলো যে আসলে
প্রয়োগ করলে এটা কি শুধু হ্যানিম্যান স্যারের কথা না, এটা আসলে স্যার এই ট্রিটমেন্টের মাধ্যমে এটাও বলছেন যে অন্যান্য থেরাপিউটিক সিস্টেমের ডাক্তাররাও কিন্তু সেটা উপলব্ধি করেছেন, সেই অভিজ্ঞতাটা অর্জন করেছেন যখন কিনা ঘটনাক্রমে সাদৃশ্যপূর্ণ ওষুধ তারা প্রয়োগ করেছেন, কিন্তু যেহেতু তাদের মাত্রা স্থূল থাকে তাই তাদের অ্যাগ্রাভেট হয়েছে এবং রোগী পরবর্তীতে আরোগ্য হয়েছে। যাই হোক, এইটা ছিল আমার আজকের দিনের আলোচনা। আশা করি আপনারা মানে আজকে যা যা আলোচিত হয়েছে আপনাদের ভেতরে পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু জানা বোঝার বাকি থাকে, আপনারা কাইন্ডলি এখন আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে এখন উত্তর দিতে প্রস্তুত। আপনাদেরকে আমি প্রশ্ন করার আহ্বান জানিয়ে এবং আজকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। দাদা ক্লাস শেষ, আপনি রেকর্ডিং বন্ধ করেন। জয়ন্ত দা, দাদা আছেন?